হামলা যুক্তরাষ্ট্র যোগ দিলে বিপদ সবার, বললেন আরাকচি। ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনার আহ্বান বাংলাদেশের। নির্বাচনে সরকারের নিরপেক্ষতা আশা বিএনপির। সংস্কারে একমত না হওয়া বিষয়ে সিদ্ধান্ত হবে সংসদে। সংস্কারের আগে ভোট হলে দ্বিতীয় ফ্যাসিবাদের আশঙ্কা জামায়াতের। তো মাঝে মধ্যে আসতো, কিন্তু এখন ওইভাবে ওষুধ টষুধ কোনো কিছু দিতেছে না। এবার আমার মনে হচ্ছে সরকার অতটা সচেতন না। ডেঙ্গু চোখ রাঙালেও এডিস নিধনে ঢিলে ভাব। 2 সিটির বিরুদ্ধেই উদাসীনতার অভিযোগ। মন্ত্রণালয়গুলোর মধ্যে কাজের সমন্বয় নেই, বললেন উপদেষ্টা সাখাওয়াত। এবং জুলাই আগস্ট নাগাদ কমে আসবে মূল্যস্ফীতি। জ্বালানি খাতে হবে উন্মুক্ত টেন্ডার, জানালেন ফাউজুল কবির। বাজেটে কালো টাকা সাদা করার বিপক্ষে পরিকল্পনা উপদেষ্টা। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র যোগ দিলে পরিস্থিতি সবার জন্য ভয়াবহ হবে। শনিবার ওআইসি সম্মেলনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মধ্যপ্রাচ্যে শান্তিতে ইসরায়েলকে সবচেয়ে বড় বাধা হিসেবে আখ্যা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট। এদিকে নিয়ম রক্ষার বৈঠকে ইরান ইসরায়েল সংঘাত বন্ধে কিছুই করতে পারেনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ইরান ইসরায়েল সংঘাতের আগুন মধ্যপ্রাচ্য ছাড়িয়ে বিস্তৃত হচ্ছে ভূ রাজনৈতিক অঙ্গনে। এমন পরিস্থিতিতে ঐক্যের প্রক্রিয়া খুঁজতে শনিবার ইস্তাম্বুলের জরুরি সম্মেলনে বসে ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি। ইরানে হামলা চালানোয় ইসরায়েলের কড়া সমালোচনা করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেন, মধ্যপ্রাচ্যের শান্তিতে নেতানিয়াহুর সরকারই সবচেয়ে বড় বাধা। মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান এরদোয়ান। এই আক্রমণের মাধ্যমে নেতানিয়াহুর সরকার আবারও প্রমাণ করেছে যে তারা আঞ্চলিক শান্তির পথে সবচেয়ে বড় বাধা। আমি ইরানের উপর ইসরায়েলের আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছি। ওআইসি সম্মেলনে অংশ নেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সাইডলাইনে তিনি সাংবাদিকদের বলেন, হামলায় যুক্তরাষ্ট্র যোগ দিলে তা সবার জন্য বিপজ্জনক হবে। এদিকে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলার মধ্যেই সংকট নিরসনের লক্ষ্যে বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বৈঠকে ইসরায়েলের স্থায়ী প্রতিনিধি জানান, ইরানের পরমাণু হুমকি প্রতিহত না করা পর্যন্ত হামলা চলবে। আমরা যা করছি তা অনেক আগেই এই পরিষদের করা উচিত ছিল। আন্তর্জাতিক সম্প্রদায় যেখানে দ্বিধায় ভুগছে, আমরা সেখানে পদক্ষেপ নিচ্ছি। ইরানের পরমাণু হুমকি সম্পূর্ণভাবে ধ্বংস না হওয়া পর্যন্ত আমরা থামব না। সংঘাত বন্ধের করণীয় নির্ধারণের পরিবর্তে মিত্র ইসরায়েলের সুরেই কথা বললেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন প্রতিনিধি। No doubt that the United States continues to stand with Israel and supports its actions against Iran's nuclear ambitions. চলমান সংঘাতে ইরানকে প্রত্যক্ষভাবে সমর্থন না দিলেও ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে রাশিয়া ও চীন। দ্রুত অস্ত্রবিরতির তাগিদ দুই দেশের প্রতিনিধির। উত্তপ্ত পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। এদিকে ইরানে বেআইনি হামলা ও আগ্রাসনের বিরুদ্ধে ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তুরস্কের ইস্তাম্বুলে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের 51তম সম্মেলনে দেয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, এ আগ্রাসন আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এছাড়াও ফিলিস্তিন সংকটে ওআইসিকে ঐক্যবদ্ধ হওয়া এবং রোহিঙ্গা ইস্যুতে কৌশলগতভাবে মিয়ানমারের ওপর চাপ বাড়ানোর আহ্বান জানান তিনি। এছাড়াও এ সময় মালয়েশিয়া, ইরাক, উজবেকিস্তান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা। নির্বাচন প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। ভোটের সময় অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থাকবে বলে আশা দলটির। সংস্কারে একমত না হওয়া বিষয়ে সংসদ সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব। লন্ডন বৈঠকের পর নির্বাচনের রোডম্যাপ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে টানাপোড়েন অনেকটাই কেটে গেছে। এখন তফসিল ঘোষণা ও নির্বাচনী প্রস্তুতির বিষয়ে ইসিকে তাগাদা দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছে বিএনপি। শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেন বিএনপি নেতারা। নির্বাচন প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। ভোটের সময়ে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থাকবে বলেও আশা দলটির নেতাদের। অপরাজনীতিগুলো নিয়ে আসছে, এটা নিয়ে আসার কারণ হলো যে আমাদের ঐক্যকে ফাটল ধরানোর জন্য।
এই ঐক্য ফাটল ধরানো যাবে না। যদি বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশ দেখতে চান, সেইটাকে মনে রেখে আমাদের প্রত্যেকের রাজনীতি করতে হবে। রাজনৈতিক দল ক্ষমতায় আসবে নির্বাচনের মাধ্যমে। আমরা আশা করব এই সরকার একটা নিরপেক্ষ সরকার, এখনো থাকবে, নির্বাচনের সময় থাকবে। সকলের আশা পূরণ করতে হলে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য এই সরকারের নিরপেক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় বিএনপি মহাসচিব বলেন, বেশিরভাগ সংস্কার প্রস্তাবে একমত হলেও বাকি বিষয়ে বাস্তবায়নে উদ্যোগী হবে পরবর্তী নির্বাচিত সংসদ। লন্ডন বৈঠকে নতুন বাংলাদেশ গঠনে আশা তৈরি হচ্ছে বলেও জানান মির্জা ফখরুল। এই আন্দোলনের প্রধান দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি একটা সভা করলেন এবং সেই সভায় তারা কতগুলো বিষয়ে একমত হলেন। এটা নিঃসন্দেহে আমাদের সকলের কাছে একটা অত্যন্ত আশার বাণী সামনে এনে দিয়েছে। আমরা আশ্বস্ত হচ্ছি যে সামনে ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হবে, তার মাধ্যমে আমাদের কিছুটা হলেও আমরা আমাদের সেই আশাগুলো পূরণ করার একটা সুযোগ তৈরি হবে। এনসিপির নিবন্ধনের আবেদনে স্বাগত জানান বিএনপি মহাসচিব। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। সংস্কারের আগে নির্বাচন হলে দ্বিতীয় ফ্যাসিবাদের জন্ম হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। শনিবার সকালে যশোর শিল্পকলা একাডেমিতে আয়োজিত রোকন সম্মেলনে কথা বলেন তিনি। নির্বাচন নিরপেক্ষ করতে সরকারকে সহযোগিতা দিতে জামায়াত প্রস্তুত আছে বলেও জানান তিনি। এদিকে বরিশালেও জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সমাবেশ করে দলটি। এ সময় জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার আগে প্রশাসনে নিরপেক্ষ লোক বসানোর দাবি জানান নেতারা। সংস্কার ছাড়া নির্বাচনে গেলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না, সেই নির্বাচনে জাতীয় মুক্তি হবে না, সেই নির্বাচনে আরেকটা ফ্যাসিবাদের জন্ম হবে। লোয়ার হাউস, আপার হাউস দুই জায়গাতেই প্রপোর্শনেট রিপ্রেজেন্টেটিভ, মানে সারা দেশে নির্বাচন হবে, যে দল যত পার্সেন্ট ভোট পায় ভোটের ভিত্তিতে আপার হাউসে উচ্চকক্ষে সদস্য নির্ধারণ করা হয়। সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন আয়োজন সম্ভব নয়, তাই সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে কমিশন। সময় হলেই জানা যাবে ভোটের দিনক্ষণ। শনিবার সকালে আগারগাঁওয়ে কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্বোধন শেষে একথা জানান প্রধান নির্বাচন কমিশনার। এদিকে ময়মনসিংহে এক অনুষ্ঠানে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেছেন, সংস্কার বাস্তবায়ন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার ভিত্তিতে নির্ধারিত সময়ে হবে নির্বাচন। শনিবার সকালে আগারগাঁও নির্বাচনী প্রশিক্ষণ ভবনে নির্বাচনী আইন ও বিধি নিয়ে নির্বাচন কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করে নির্বাচন কমিশন। প্রথম পর্যায়ে অংশ নেন 50 কর্মকর্তা। প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার। প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করছি। প্রশিক্ষণ শেষে সাংবাদিকরা সিএসির সঙ্গে কথা বলতে চাইলে বাগড়া দেন নির্বাচন কমিশন সচিব। পরে সচিবের পরামর্শেই কথা বলেন সিএসি। জানান, নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে কমিশন। যথাসময়ে জানানো হবে ভোটের দিনক্ষণ। যতই আপনি স্বাধীন বলেন না কেন ইসিকে, সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব, কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে। সিএসি আরও জানান, কর্মপরিকল্পনা অনুযায়ী কমিশনের কার্যক্রম চলছে। প্রয়োজনে সেখানেও পরিবর্তন আনা হবে। বিভিন্ন জনের মতামত নিয়েই আচরণবিধি এবং নীতিমালা চূড়ান্ত করা হবে বলেও জানান সিএসি। আমি রুটম্যাপ বলছি না, এটা আমাদের একটা কর্মপরিকল্পনা, সেটা তো অবশ্যই আছে। এদিকে ময়মনসিংহে এক অনুষ্ঠানে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা জানান, সংস্কার বাস্তবায়ন ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার ভিত্তিতে নির্ধারিত সময়েই নির্বাচন হবে এবং রাজনৈতিক দলগুলোর সাথে একটা সমঝোতার মাধ্যমে একটা সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন দিয়ে তারপর একটা নির্বাচিত সরকার, যাকে জনগণ তাদের পছন্দ মতো সরকার গঠনের একটা প্রক্রিয়ার মধ্যে যেতে পারবে। একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলেও জানান উপদেষ্টা ফরিদা আক্তার। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। নিম্নকক্ষের আসনের ভিত্তিতে উচ্চকক্ষ হলে স্বৈরাচারী ব্যবস্থা পাকাপোক্ত হবে বলে মনে করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।
রাজনীতিকরা বলছেন নিম্নকক্ষ আসন ভিত্তিক ও উচ্চকক্ষ আনুপাতিক হলে ক্ষমতার ভারসাম্য থাকবে। বাংলাদেশ এখনও দ্বিকক্ষ সংসদের জন্য প্রস্তুত নয় বলেও মত অনেকের। সংসদের উচ্চকক্ষে ভোটের অনুপাতে আসন বন্টন নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে নাগরিক কোয়ালিশন নামের একটি প্ল্যাটফর্ম, যেখানে অংশ নেয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধি। জনগণের কাছে জবাবদিহিতা দেওয়ার শনিবার বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত গোলটেবিল বৈঠকের শুরুতেই বক্তব্য দেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি বলেন, নিম্নকক্ষের আসনের ভিত্তিতে উচ্চকক্ষ হলে ক্ষমতাসীন দলের আধিপত্য ও নিরঙ্কুশ হবে, যা স্বৈরাচারী ব্যবস্থাকে পাকাপোক্ত করবে। এটা ওই যে উচ্চকক্ষটা হবে নিম্নকক্ষেরই রেপ্লিকা, পুরোপুরি রেপ্লিকা, এবং দলের আধিপত্য আরো নিরঙ্কুশ হবে। ওই যে আমাদের স্বৈরাচার সৃষ্টি হয়েছে, এইভাবে যদি হয় স্বৈরাচার আরো পাকাপোক্ত হবে। বৈঠকে অংশ নেওয়া অন্য বক্তারা বলেন, নিম্নকক্ষ আসন ভিত্তিক ও উচ্চকক্ষ আনুপাতিক ভিত্তিতে হলে ক্ষমতার ভারসাম্য থাকবে। তবে কেউ কেউ মনে করেন বাংলাদেশ এখনো দ্বিকক্ষ সংসদের জন্য প্রস্তুত নয়। বাংলাদেশে আর্টিকেল 70 বদল ঘটাতে হবে, বাংলাদেশের সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা নিয়ে আসতে হবে। তো জুডিশিয়ারিকে একদিকে সেপারেশন করা, অন্য সাংবিধানিক পদগুলোতে এমনভাবে নিয়োগের বিধান করা যাতে করে এটা সরকারি দলের হাতে না থাকে। আমাদের দল 2021 সালে যখন ঘোষণা করি তখন আনুপাতিক হারে নির্বাচন আমাদের দলের ঘোষণাপত্রে ছিল। আমরা বলছি টোটাল নির্বাচনটা আনুপাতিক হারে। পরে অন্য দলের কথা চিন্তা করে আমরা আমাদের পজিশন থেকে সরে এসেছি যে অন্তত একটা কক্ষ, সেটা আপার হাউস। এই আলোচনাগুলো করে ব্যক্তিগতভাবে ম্যানেজ করে আমরা একটা ঐক্যমত্যে পৌঁছাতে পারি কিনা। যে এত বড় একটা অভ্যুত্থানের পরে যদি আমরা যেই রকম আছি সেরকমই থাকি, তাহলে সত্যি আমাদের আর এই রাষ্ট্র নিয়ে স্বপ্ন দেখার কোনো অধিকার নাই। দেশের গণতান্ত্রিক ব্যবস্থা এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর ঐক্যের জোর দেন বক্তারা। কোনো স্বচ্ছ নির্বাচনে এই সিম্পল মেজরিটি একটা পার্টি সহজে পাবে না। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি রোববার দুপুর 12টার মধ্যে হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে দাবির পক্ষে দৃশ্যমান অগ্রগতি না হলে আন্দোলন স্থগিত বা হল না ছাড়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। জরাজীর্ণ ভবন, খসে পড়েছে ছাদের প্লাস্টার, এর নিচেই বসবাস শিক্ষার্থীদের। ঢাকা মেডিকেল কলেজের একমাত্র ছাত্রনিবাস শহীদ ডাক্তার ফজলে রাব্বি হলের দৃশ্য এটি, যেখানে বসে দেশের মানুষের স্বাস্থ্যসেবার তালিম নেন ভবিষ্যৎ চিকিৎসকরা। সেই টেবিলের ওপরই নিয়মিত খসে পড়ছে বড় বড় প্লাস্টার। ভবনের চতুর্থ তলার প্রায় প্রতিটি রুম, বারান্দা বা সিঁড়ির একই দশা। বাথরুমের অবস্থা আরও নাজুক, বেরিয়ে পড়েছে ছাদের সব রড। আহতের ঘটনাও ঘটছে প্রতিনিয়ত। হঠাৎ করে এই 5-6 কেজি ওজনের অংশটা আমাদের মাথার উপরে পড়ার সম্ভাবনা আছে। প্রতিনিয়ত দেখতেছি যে আমাদের টেবিলে পড়তেছে, আমাদের খাটে পড়তেছে, আমাদের বিছানায় পড়তেছে। আবাসনের বিকল্প ব্যবস্থা সহ 5 দফা দাবি বহুদিনের। দাবির মুখে বেশ কয়েক মাস আগে ভবনটি পরিদর্শনে আসে পিডব্লিউডি। তখনই ভবনটি মেরামতের অযোগ্য বলে মতামত দেয়া হয় বলে জানান শিক্ষার্থীরা। বিল্ডিংটা পরিদর্শনে আসার পর তারা পুরো বিল্ডিংটাই ঝুঁকিপূর্ণ ঘোষণা করে এবং 4 তলার যেটা চতুর্থ তলা সেটা মেরামতের অযোগ্য বলে তারা তৎক্ষণাৎ পরিত্যক্ত ঘোষণা করে। পরিত্যক্ত ঘোষণা হওয়ার পরেও আমাদের দেখা গেছে যে মৃত্যু ঝুঁকি নিয়ে প্রায় 7 মাস ধরে আমরা স্টে করছি। আন্দোলনের মুখে এবার ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বন্ধ থাকবে একাডেমিক কার্যক্রম। রোববার দুপুর 12টার মধ্যে হল ছাড়তে হবে শিক্ষার্থীদের। শনিবার একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে দাবির পক্ষে দৃশ্যমান কোনো অগ্রগতি না হলে হল না ছাড়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি আদায়ের জন্য আমাদের আন্দোলন চলবে, আমাদের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে, বাট আমরা হলে থাকবো। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা হলে অবস্থান করব এবং আমাদের দাবিগুলো আমরা পূরণ করে ছাড়ব। শিক্ষা কার্যক্রম বন্ধ থাকলেও চালু থাকবে হাসপাতাল। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা। ডাকসু নিয়ে এখনও দ্বিমুখী অবস্থানে ছাত্র সংগঠনগুলো। নির্বাচন কমিশন গঠনকে স্বাগত জানিয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং ছাত্র শিবির দ্রুত তফসিলের দাবি জানালেও ভোটের পরিবেশ নেই বলে দাবি ছাত্র দলের। গঠনতন্ত্রে প্রার্থীর বয়স সীমা না রাখা নিয়ে সমালোচনা করছে গণতান্ত্রিক ছাত্র সংসদ ও ছাত্র শিবির। আর ছাত্র দলের অভিযোগ, কাউকে বিশেষ সুবিধা দিতেই নির্বাচন নিয়ে প্রশাসন তড়িঘড়ি করছে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে আন্তরিকতার ঘাটতি নেই বলে দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসনের। শাকির আহমেদের রিপোর্ট।
গত 16 জুন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন পরিচালনার জন্য প্রধান রিটার্নিং কর্মকর্তা সহ 10 সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি চূড়ান্তভাবে অনুমোদন করে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেট। নির্বাচন পরিচালনা কমিটি গঠনকে স্বাগত জানিয়ে দ্রুত তফসিল ঘোষণার দাবি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ও ইসলামী ছাত্র শিবিরের। তবে একটি সংগঠনকে বিশেষ সুবিধা দিতেই চূড়ান্তভাবে অনুমোদিত গঠনতন্ত্রে প্রার্থীর বয়সসীমা রাখা হয়নি বলে অভিযোগ তাদের। নির্দিষ্ট বয়সসীমা থাকাটা সাধারণ শিক্ষার্থীদের জন্য যারা আসলেই শিক্ষার্থীদের স্বার্থে কাজ করবে এটি জরুরি ছিল বলে আমরা মনে করি। দেরি করার যে প্রবণতা আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভেতরে দেখেছি সেই প্রবণতা যাতে আর ফিরে না আসে। নির্বাচন করবার জন্য বয়সকে কোনো লিমিটেশনের মধ্যে রাখবেন না, যখন উন্মুক্ত করে দিবেন তখন ওই যে যারা দীর্ঘদিন ধরে আদুবাই হয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে আছে, বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করে নানা রকম সুবিধা নেওয়ার জন্য, তাহলে তারা এই সুযোগটি পাবে। কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেন তার নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের কাছে, গোষ্ঠীর কাছে কেমন যেন জিম্মি হয়ে থাকে। এখনও ডাকসু নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি দাবি করে ছাত্রদল বলছে কাউকে বাড়তি সুবিধা দিতেই এখনও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না করে ডাকসু নির্বাচন নিয়ে তড়িঘড়ি করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রশাসন যদি মনে করে 2019 সালের মতো একটি পক্ষকে সুবিধা দেওয়ার জন্য বা তড়িঘড়ি করে একটি নির্বাচন যেনতেন নির্বাচন আয়োজন করে ফেলবে, তাহলে সেক্ষেত্রে আমাদের মনে হয় যে শিক্ষার্থীদের যে পূর্ণ অধিকার নিশ্চিতের জন্য যে ডাকসুর স্বপ্ন বা আকাঙ্ক্ষা রয়েছে সেটি বাস্তবায়ন হবে না। কাউকে বাড়তি সুবিধা দেওয়ার সুযোগ নেই জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে লেভেল প্লেইং ফিল্ড ও নির্বাচনের পরিবেশ নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। ছাত্রলীগের ঝটিকি মিছিল কোথায় করেছে? যেখানে করেছে সেটা কি ক্যাম্পাসের ভেতরের কোনো জায়গা? বিভিন্ন জায়গায় যে দুর্বলতা আছে সেগুলো শিক্ষার্থীরাই আমাদেরকে বলেন এবং এগুলো আমরাও নিজেরা ঘুরে ঘুরে দেখি, শিক্ষার্থীরা বলেন, আমরা সেগুলো মিট আপ করার চেষ্টা করছি। নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসে সিসি ক্যামেরার সংখ্যা বাড়ানোর পাশাপাশি নানা উদ্যোগের কথা জানিয়েছেন প্রক্টর। শতভাগ প্রোটেকশন আছে এটা কেউ বলতে পারবে না। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। জুলাই শহীদদের পূর্ণাঙ্গ তালিকা করতে না পারা এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা বলে মন্তব্য করেছেন ইউনাইটেড পিপলস বাংলাদেশ আপ এর আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই ঘোষণাপত্র, শহীদ পরিবার ও আহতদের ভাবনা শীর্ষক আলোচনা সভায় কথা বলেন তিনি। শুধু রাজনৈতিক দল নয়, জুলাই ঘোষণাপত্র তৈরিতে শহীদ পরিবার এবং আহতদের মতামত নেয়ার আহ্বান জানান জুনায়েদ। এ সময় সংগঠনটির সদস্য সচিব আরেফিন হিজবুল্লাহ বলেন, সংস্কার এবং নির্বাচন এ সরকারের মূল কাজ নয়। জুলাই যোদ্ধাদের স্বীকৃতি এবং তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নই প্রধান লক্ষ্য হওয়া উচিত। অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহতরা অংশ নেন। সংস্কার, নির্বাচন এগুলা সরকারের অনেক পরের ব্যাপার। সরকার 5 তারিখ 6 তারিখ ক্ষমতায় এসেছে, সেটা আগস্ট মাসের মধ্যে শেষ করবে। এই সরকারের প্রায় 1 বছর হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত একটা সুনির্দিষ্ট তালিকা শহীদ এবং আহতদের সরকারের মধ্য থেকে সমাপ্ত করার কাজটা করে নাই। যদি 5ই আগস্ট না আসতো বাংলাদেশের জীবনে, আমি, আপনি, আপনারা কেউ বাড়িতে থাকতে পারতাম না। সুতরাং এই শহীদ পরিবার এবং আহতদের আকাঙ্ক্ষা না শুনে জুলাইয়ের ঘোষণাপত্র হইতে পারে না, পারবে না। আবারও কলম বিরতির ডাক দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এনবিআর বিলুপ্ত করে জারি করা অধ্যাদেশ সংশোধনে গঠিত কমিটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্নে 23 জুন এই কর্মসূচি পালনের ঘোষণা দেন জোটটির নেতারা। এ উপলক্ষে শনিবার আয়োজিত সংবাদ সম্মেলনে তারা বলেন, রাজস্ব বোর্ড সংস্কারে বড় বাধা এনবিআর চেয়ারম্যান। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি বিভাগ করে গেল 12 মে অধ্যাদেশ জারি করে সরকার। এর প্রতিবাদে 14 মে থেকে কলম বিরতি সহ এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে নানা কর্মসূচি পালন করেন রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা। তাদের দাবির মুখে 31 জুলাইয়ের মধ্যে এনবিআর নিয়ে জারি করা অধ্যাদেশের প্রয়োজনীয় সংশোধনের কথা জানায় সরকার। তা করতে গেল 19 জুন শুল্ক ও কর ক্যাডার কর্মকর্তাদের সমন্বয়ে 6 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে এনবিআর। এবার এই কমিটির গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। অত্যন্ত উদ্বেগের বিষয়, এই কমিটিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কোনো প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা হয়নি, এমনকি তাদের সাথে কোনরূপ আলোচনাও করা হয়নি। শনিবার এনবিআর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা বলেন, রাজস্ব বোর্ড সংস্কারে বড় বাধা এনবিআর চেয়ারম্যান। অবিলম্বে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ করতে হবে। তার মাধ্যমে
রাজস্ব সংস্কার বিষয়ক কার্যক্রম সময়ক্ষেপণ বই আর কিছু নয়। সংবাদ সম্মেলনে জানানো হয় 23 জুন সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত এনবিআরে অবস্থান কর্মসূচি ও কলম বিরতি পালন করবেন ঢাকার সকল শুল্ক ও কর কর্মকর্তা কর্মচারীরা। আগামী 23 জুন। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্ট নাগাদ মূল্যস্ফীতি কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান। শনিবার দুপুরে সিরিডাপ মিলনায়তনে আলোচনা সভায় আরও বলেন, দুর্নীতি ও অপচয় দেশের অর্থনীতির সবচেয়ে খারাপ দিক, কমিয়ে আনতে দরকার জাতীয় ঐকমত্য। উপদেষ্টা আরও বলেন, জ্বালানি খাতকে দুর্নীতিমুক্ত করতে উন্মুক্ত টেন্ডার দেওয়া হবে। বিগত সরকারের আমলে অন্যতম দুর্নীতিগ্রস্ত খাত ছিল বিদ্যুৎ ও জ্বালানি। দরপত্র ছাড়াই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের অনুমোদন দিতে করা হয়েছিল দায়মুক্তি আইন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে এই অবস্থার পরিবর্তন করার চেষ্টা করেছে বলে জানান জ্বালানি উপদেষ্টা। অর্থনীতি সমিতি আয়োজিত বাজেট আলোচনায় তিনি বলেন, এর সুফল হিসেবে বিদ্যুৎ ও জ্বালানির খরচ কমে জিনিসপত্রের দাম হ্রাস পাবে। দুর্নীতি ও অপচয়কে দেশের অর্থনীতির জন্য সবচেয়ে খারাপ দিক উল্লেখ করে তা কমিয়ে আনতে জাতীয় ঐকমত্যের গুরুত্ব তুলে ধরেন জ্বালানি উপদেষ্টা। এই যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের যে আমরা মনে করি যেটা সঠিক পথে এগোচ্ছে। জুলাই আগস্ট নাগাদ এটাতে একটা সিগনিফিক্যান্ট ড্রপ আমরা দেখতে পাবো। এদিকে আলোচকেরা আসন্ন বাজেটের বিভিন্ন অসঙ্গতির কথা তুলে ধরে বলেন, বরাদ্দের চাইতে অর্থের সঠিক ব্যবহারের ওপর গুরুত্ব দিতে হবে। টোটাল হেলথ এক্সপেন্ডিচার জিডিপি যত পার্সেন্টেজ হওয়া উচিত সেটা যথেষ্ট কম। আনু মোহাম্মদ ভাই বলল যে ট্যাক্স জিডিপি বাড়ানো লাগবে না, এটা আমি ঠিক মনে করি না। কারণ আপনি যদি ট্যাক্স না বাড়ান তাহলে কি একটা গোষ্ঠী শুধু দেশে সম্পদ অর্জন করে সৃষ্টি করে নিজেরাই শুধু খাবে? সম্পদের সমবন্টন নিশ্চিত করার জন্য প্রগতিশীল কর ব্যবস্থা নিশ্চিত করার পরামর্শ দেন আলোচকরা। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। বাজেটে কালো টাকা সাদা করার বিপক্ষে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। গবেষণা প্রতিষ্ঠান র্যাপিড আয়োজিত বাজেট আলোচনায় তিনি কথা বলেন। এ সময় তৈরি পোশাক শিল্প মালিকরা বলেন, এলডিসি গ্র্যাজুয়েশন একটি প্রস্তুতিহীন পরিকল্পনা, তারা এর জন্য প্রস্তুত নন। এই উত্তরণ মান সম্মানের ইস্যু নয়, বরং বাস্তবতা। তবে উত্তরণ পেছানোর বিপক্ষে বাণিজ্য সচিব। 2026 সালের নভেম্বরে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ করবে বাংলাদেশ। আগের সরকারের তথ্য উপাত্তের উপর ভিত্তি করে এই উত্তরণের বিপক্ষে রফতানিমুখী শিল্প খাতের মালিকরা। র্যাপিড আয়োজিত বাজেট আলোচনায় তারা সাফ জানিয়ে দিলেন, এলডিসি গ্র্যাজুয়েশন প্রস্তুতিহীন পরিকল্পনা। তবে এ কথা মানতে নারাজ বাণিজ্য সচিব ও পরিকল্পনা উপদেষ্টা। এটি একটি প্রস্তুতিহীন পরিকল্পনা। আমরা কোনো মতেই এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য প্রস্তুত না। এখন নতুন করে যদি আবার 3 বছর বা 5 বছর চাওয়া হয়, সেটা এক ধরনের আবদার হতে পারে। এমন কোনো এক্সাম্পল নেই যে যারা বলেছে যে তারা চায় না এবং আমরা সেটা মেনে নিয়েছি উত্তরণের জন্য। গ্র্যাজুয়েশন পরবর্তী দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য বা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি নিয়ে দর কষাকষির আগে বাংলাদেশকে শুল্ক কাঠামোতে পরিবর্তন আনার পরামর্শ দেন অর্থনীতিবিদরা। আমাদের উচ্চ শুল্ক আমরা আবার এফটি নেগোশিয়েট করতে যাচ্ছি। কাজে একটা অ্যাপ্রোচ হচ্ছে আগে ট্যারিফটাকে খানিকটা রেশনালাইজ করা, তারপরে এইসব নেগোসিয়েশনের মধ্যে যাওয়া। কিন্তু আমরা এখন পর্যন্ত সেরকম কোনো স্ট্র্যাটেজি দেখতে পারি নাই। এ সময় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা উপদেষ্টা কালো টাকা সাদা না করার বিপক্ষে তার মতামত তুলে ধরেন। 1 কোটিও যদি সে দেখাতে না পারে 5 কোটি টাকা দিয়ে কিনেছে, তাহলে এটা থাকার তো কোনো দরকার নেই। কাজে এতই যখন আলোচনা হয়েছে তুলে দেওয়া হবে। আলোচনায় বাজেটের বিভিন্ন লক্ষ্যমাত্রার সমালোচনা করে বলা হয়, এবারে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা উচ্চাভিলাষী, যা অর্জন সম্ভব নয়। আমার কাছে মনে হচ্ছে এটা অতি উচ্চাভিলাষী। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। আর্থিক খাতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে 500 মিলিয়ন মার্কিন ডলারের ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। শনিবার বিশ্বব্যাংকের প্রধান কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিশ্বব্যাংকের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন জানান, এই অর্থায়ন সরকারের নীতিমালা এবং নিয়ন্ত্রক কাঠামো শক্তিশালী করার প্রচেষ্টাকে সমর্থন করবে, যাতে একটি শক্তিশালী অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলা যায়, যা সবার জন্য উপকারী হবে। মন্ত্রণালয় ও সরকারের বিভিন্ন সংস্থার মধ্যে কাজের সমন্বয় নেই বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন।
বিশ্ব হাইড্রোগ্রাফিক দিবস উপলক্ষে শনিবার সকালে রাজধানীর সামরিক জাদুঘরে নৌবাহিনী আয়োজিত সেমিনারে তিনি একথা বলেন। এ সময় সমৃদ্ধ সামরিক ব্যবস্থাপনা নিশ্চিতে সমন্বিত উদ্যোগের তাগিদ দিয়ে নৌ পরিবহন উপদেষ্টা বলেন, বাংলাদেশের মতো বিশাল সমুদ্র সীমা অনেক দেশেরই নেই। আর জাহাজে নিরাপদ চলাচল, সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবহারের পাশাপাশি প্রতিরক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হাইড্রোগ্রাফিক তথ্য উপাত্ত। সেমিনারে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান বলেন, যে কোনো ধরনের হুমকি থেকে দেশের সমুদ্র সীমা রক্ষায় বদ্ধপরিকর নৌবাহিনী। By imparting knowledge and setting the skill. Bit of security studies that we do with our many of my ex-colleagues were 2039. So that collected data. চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে তুলে দেয়া, রাখাইনে করিডোর দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আগামী 27 ও 28 জুন চট্টগ্রাম অভিমুখে রোড মার্চ করবে সিপিবি। সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স দাবি করেন, সরকারের এখতিয়ার বহির্ভূত কর্মকাণ্ড জনগণের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। বন্দর ইজারা দেয়া হলে জাতীয় সম্পদের ওপর বিদেশি কর্তৃত্ব প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তাও হুমকির মুখে পড়বে বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী সরকার সহ বিগত সব সরকারের আমলে স্বার্থবিরোধী অসম চুক্তি বাতিলের দাবি জানান সিপিবির সাধারণ সম্পাদক। এর খেসারত দিতে হবে। সর্বোপরি এই ডিপি ওয়ার্ল্ড কোম্পানির সঙ্গে মার্কিন নওগাঁর ট্রাঙ্ক ভেঙে এইচএসসির প্রশ্ন চুরির ঘটনায় ধামইরহাট থানা পরিদর্শন করেছেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সহ তদন্ত কমিটি। বাতিল করা হয়েছে ফাঁস হওয়া ইতিহাস পরীক্ষার প্রশ্ন। থানা চত্বরের ভেতরে নিরাপত্তা বলয়ের মধ্যে চুরির ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। নওগাঁর ধামইরহাট থানায় আসন্ন এইচএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় দোষীদের বিচার দাবিতে এলাকাবাসী বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে। শনিবার দুপুরে ধামইরহাট উপজেলা চত্বরে এই মানববন্ধন করা হয়। প্রশ্নপত্র কিভাবে যায় কারাগারে গিয়ে কিভাবে এটা আসামির হাতে ফাঁস হয়, এটা আমার মানে প্রশ্ন। এই থানাতে যদি আমরা একটা পাবলিক পরীক্ষার কোশ্চেন রাখে, প্রশ্নপত্র রাখে, যদি আমরা এখানে নিরাপত্তা না পাই, তাহলে আমরা কোথায় যাব? যেই জড়িত থাক, আমরা চাই যে এটির একটা কঠিন শাস্তি হোক। এদিকে বিকেলে ধামইরহাট থানায় তদন্তে আসেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সহ উচ্চ পর্যায়ের একটি দল। তদন্তকারী দলের সদস্যরা থানার ভেতরে শিক্ষা বোর্ড থেকে প্রেরণ করা প্রশ্নপত্রের টাঙ্কগুলো খতিয়ে দেখেন। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে দোষীদের বিচারের আশ্বাস দেন। কোনো একজন আসামি এখানে রাখা হয়েছিল, তো আমরা আশঙ্কা করছি যে হয়তো বা তারই কাজ। তো এটা আমাদের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যে প্রশ্নের সেটটি এইভাবে বাইরে পাওয়া গেছে, সেই প্যাকেটের আমাদের এই সকল কেন্দ্রের ওই সেট আমরা বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। মঙ্গলবার রাতে থানায় রক্ষিত প্রশ্নপত্রের একটি ট্যাঙ্কের তালা খোলা সহ বেশ কিছু প্রশ্নপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা অবস্থায় দেখতে পায় পুলিশ। এ ঘটনায় একজন সাব ইন্সপেক্টর ও এক পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। ঢাকার 2 সিটি কর্পোরেশনের বহুতল ভবনে মিলেছে এডিসের লার্ভা। কয়েকদিনের ভারী বৃষ্টিতেই ভয়াবহ হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। এজন্য নগর কর্তৃপক্ষের উদাসীনতাকে দুষছেন নগরবাসী। যদিও কর্তৃপক্ষের দাবি, মশক নিধনে ওয়ার্ড পর্যায়ে কাজ করছে মনিটরিং সেল। ডেঙ্গুর বিস্তার রোধে রয়েছে বিটিআই লার্ভিসাইড প্রয়োগেরও চিন্তা। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু মোকাবিলায় জরুরি ভিত্তিতে র্যাপিড ক্র্যাশ প্রোগ্রাম চালু করা উচিত। আবু সাইদ নিশানের রিপোর্ট। শখের ছাদ বাগানে ডেঙ্গুর প্রজনন ক্ষেত্র। টবে জমে থাকা পানি, প্লাস্টিক ড্রাম কিংবা অব্যবহৃত পাত্রে ভয়ঙ্কর এডিস মশার বিস্তার। ঢাকার 2 সিটি কর্পোরেশনের এমন অনেক বহুতল ভবনে মিলেছে ডেঙ্গুর বাহক এডিসের লার্ভা। এবার বর্ষার আগেই ডেঙ্গুর চোখ রাঙানিতে বেড়েছে আতঙ্ক। নগরবাসী বলছেন, সরকারি উদ্যোগ চোখে পড়ছে না তাদের। এছাড়া সচেতন নন সাধারণ মানুষও। আগে তো মাঝে মধ্যে আসতো, কিন্তু এখন ওইভাবে ওষুধ টষুধ কোনো কিছু দিতেছে না। বাড়ির আনাচে কানাচেগুলো পরিষ্কার রাখা,
তো এটা আর কি নাগরিক হিসেবে আর কি এটা আমাদেরও একটা দায়িত্ব। ডেঙ্গু চারিদিকে এবার হচ্ছে জানতে পারতেছি, কিন্তু এবার আমার মনে হচ্ছে সরকার অতটা সচেতন না। যদিও নগর কর্তৃপক্ষের দাবি মশক নিধনে ওয়ার্ড পর্যায়ে গঠন করা হয়েছে মনিটরিং সেল। ডেঙ্গুর বিস্তার রোধে বিটিআই লার্ভিসাইড প্রয়োগের চিন্তা করছে উত্তর সিটি কর্পোরেশন। দক্ষিণের প্রশাসকের কণ্ঠেও একই সুর। ছাদ বাগানে যে টবগুলো আছে সে টবের মধ্যে যদি আমি বিটিআই গ্র্যানুলসটা দিয়ে দিই তাহলে সেখানে সে প্ল্যান্টেরও কোনো ক্ষতি করবে না, আবার সেখানে মসকিটো হতে পারবে না। এটা আমাদের একটা নতুন এডিশন। ইনশাল্লাহ আমরা আগামী 3 মাসের মধ্যে এই প্রকিউরমেন্টে যাব। মশকের উচ্চ যেখানে উৎপাদন হয় সেটাকে বন্ধ করা যায়, এই জন্য আমরা মোবাইল কোর্ট করার জন্য আমাদের জনগণকে সচেতন করা হবে, একই সঙ্গে তাদেরকে কিছুটা হলো আইনের আওতায় নিয়ে আসা। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি ভিত্তিতে র্যাপিড ক্র্যাশ প্রোগ্রাম চালুর পরামর্শ বিশেষজ্ঞদের। এডিস মশা যদি আমরা এখনই নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে এই বছর ডেঙ্গুর যে পরিস্থিতি সেটি ভয়াবহ হওয়ার একটি সম্ভাবনা আছে। ডেঙ্গু মোকাবেলায় সিটি কর্পোরেশনের উদ্যোগের পাশাপাশি জনসচেতনতার বিকল্প নেই বলেও মত বিশেষজ্ঞদের। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন দেশ বরেণ্য আলোকচিত্র শিল্পী চঞ্চল মাহমুদ। এর আগে শনিবার দুপুরে তার মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানাতে ছুটে আসেন দীর্ঘদিনের সহযোদ্ধা আর সংস্কৃতিজনেরা। বাদ জোহর কেন্দ্রীয় মসজিদে চঞ্চল মাহমুদের জানাজা অনুষ্ঠিত হয়। ক্যামেরাকে পুঁজি করে কাটিয়েছেন বর্ণাঢ্য জীবন। ফ্রেম বন্দি করেছেন মানুষের আবেগ ও সংগ্রামের মুখচ্ছবি। তাই তো তার বিদায়ে কাঁধে ক্যামেরা নিয়ে হাজির দীর্ঘদিনের সহযাত্রীরা। যে ক্যামেরার চোখ দিয়ে তুলে ধরেছেন সময়ের সেরা মুখচ্ছবি, বিদায়ের দিনে তাকে ঘিরে থাকা সেই চোখেও বেদনার জল। চঞ্চল মাহমুদের শেষ ইচ্ছে অনুযায়ী দুপুরে মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে। শোক সন্তপ্ত হৃদয়ে তাকে শ্রদ্ধা জানান আলোকচিত্র জগতের সহযোদ্ধা আর সংস্কৃতিজনেরা। তার পোর্টফোলিও যদি দেখি তাহলে সত্যিকার অর্থে আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতিতে যারা আছে তারা প্রত্যেকেই সেখানে ছিল। অথচ তারপরেও কিন্তু এই মানুষটা যখন শেষ সময় যখন এত বিপদে ছিল তার পাশে খুব বেশি মানুষ ছিল না। আমরা যাদের সাথে কাজ করি, যারা আমাদের কাছে আইকন ফটোগ্রাফার হিসেবে, আসলে তারাই ওনার হাত ধরে আসা। বাদ জোহর নামাজে জানাজা শেষে মরদেহ নেওয়া হয় বনানী কবরস্থানে। সেখানেই চিরনিদ্রায় শায়িত হন দেশ বরেণ্য এই আলোকচিত্র শিল্পী। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ, ঢাকা। ফেনীর মুহুরী নদীর ভাঙা বাঁধ মেরামত করছে পানি উন্নয়ন বোর্ড। টেকসই নতুন বাঁধ নির্মাণের জন্য ৭,৩৪০ কোটি টাকার প্রকল্প প্রস্তাবনা দেয়া হয়েছে। এদিকে বৃষ্টি বন্ধ হওয়ায় নেমে গেছে নদীর পানি, তবে এখনও দুর্ভোগ কাটেনি বাসিন্দাদের। ৬ শতাধিক পুকুরের মাছ ভেসে যাওয়ায় নিঃস্ব হয়েছেন অনেকে। একের পর এক জিও ব্যাগে ভরা হচ্ছে বালু, ফেলা হবে বাঁধের ভাঙা স্থানে। ফেনীর মুহুরী নদীর ভাঙা বাঁধ মেরামতে চলছে এমন কর্মযজ্ঞ। উজান, ঢল আর টানা বৃষ্টিতে বৃহস্পতিবার রাতে মুহুরী নদীর উত্তর বড়িয়া নামক স্থানে বাঁধ ভেঙে যায়। এতে প্লাবিত হয় ৬টি গ্রাম, ক্ষতিগ্রস্ত হয় রাস্তাঘাট। শনিবার পানি নেমে যাওয়ায় বাঁধ মেরামতে কার্যক্রম শুরু করে পানি উন্নয়ন বোর্ড। কাজের তদারকি করছে সেনাবাহিনীর কনস্ট্রাকশন টিম। ভাঙন কবলিত স্থানটিতে আমরা জিও ব্যাগ, জিও টিউব এবং অন্যান্য সরঞ্জাম দিয়ে এরা দ্রুত বন্ধ করার জন্য চেষ্টা করব। এদিকে বৃষ্টি বন্ধ হওয়ায় নেমে গেছে নদীর পানি, তবে এখনো দুর্ভোগ কাটেনি বাসিন্দাদের। ৬ শতাধিক পুকুরের মাছ ভেসে যাওয়ায় নিঃস্ব হয়েছেন অনেকেই। বারবার করে যায়, কোনো মেরামত করে না, হালকা ভাবে করে যায়, আমরা বারবার ক্ষতিগ্রস্ত হই। এক কুমো জল আসিল, জলগুলো কষ্টমষ্টে কাছে আরে কষ্টমষ্টে এখন গড় ডুবিয়ে ব্যবস্থা করি। ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও গত কয়েকদিনের টানা বর্ষণে বৃহস্পতিবার রাতে মুহুরী নদীর উত্তর বড়িয়া নামক স্থানে বাঁধ ভেঙে যায়। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। সামান্য বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা, পানিতে তলিয়ে যায় বসতবাড়ি ও শিল্প কারখানা। নাজুক ড্রেনেজ ব্যবস্থায় ভোগান্তিতে কুমিল্লা বিসিক শিল্পনগরী, খাদ্যগুদাম ও ভিক্টোরিয়া কলেজ এলাকার বাসিন্দারা। তবে শিগগিরই ড্রেন ও খাল দখল মুক্ত করে পানি নিষ্কাশন স্বাভাবিক করার আশ্বাস সংশ্লিষ্টদের। বাহার রায়হানের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। সড়কে জলজট, প্লাবিত আশপাশের এলাকাও। কুমিল্লা শহরের বিসিক শিল্পনগরী, খাদ্যগুদাম ও ভিক্টোরিয়া কলেজ এলাকার
সড়কের পাশে ড্রেনেজ ব্যবস্থার নাজুক অবস্থা। সামান্য বৃষ্টি হলেই ডুবে যায় রাস্তাঘাট, এমনকি পানি ঢুকে পড়ে বিসিক নগরীর কারখানার ভেতরেও। স্থানীয়রা জানান ওই এলাকাগুলো নিচু হওয়ায় বৃষ্টি হলেই নগরীর পশ্চিমাঞ্চলের পানি চলে আসে, অথচ সরু ড্রেন, পার্শ্ববর্তী মূল ড্রেন দখল হওয়া ও রেল লাইনের পাশের খাল ভরাট হয়ে যাওয়ায় নিষ্কাশন হয় খুব ধীর গতিতে। এ কারণে জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়তে হয় স্থানীয়দের। প্রিভিয়াস খুব ডেভেলপ ছিল, অনেক শিল্প কারখানা গড়েছিল। দেখেন আজকে এই পানির জন্য, জলাবদ্ধতার জন্য এখানে কোনো এখন পর্যন্ত নতুন করে কোনো শিল্প ডেভেলপ হচ্ছে না। রাস্তা নিচু হওয়ার কারণে পশ্চিম অঞ্চলের যা পানি আসে এখানে জমে যায়, আর ড্রেন চিপার কারণে আরও পানিগুলার যেতে পারতেছে না। ড্রেনের যদি সংস্কারটা যদি করা হয় তাহলে জলাবদ্ধতা থাকতো না। বৃষ্টি ছাড়াও রাস্তাঘাটে পানি থাকে, পেট্রোতে পানি থাকে। সংশ্লিষ্টরা বলছেন ড্রেন ও খাল দখলমুক্ত করে পানি নিষ্কাশন স্বাভাবিক করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেগুলো দিয়ে পানি অপসারিত হবে সেই জায়গার মূল ড্রেনের কাজটি এখনো সম্পন্ন হয় নাই। সরকার বড় আমরা একটা চিঠি দিব যাতে এই কুমিল্লা সিটি কর্পোরেশনের যে আউটফল, যেটা বিশেষ করে আমাদের এই উপজেলা পর্যায়ে যেগুলো আছে, যাতে প্রকল্প নেওয়া হয়। কুমিল্লা সিটি কর্পোরেশনের তথ্য মতে নগরীর বিসিক শিল্পনগরী, খাদ্য গুদাম ও ভিক্টোরিয়া কলেজ এলাকায় 4.25 কিলোমিটার সড়কের পাশে 2.5 কিলোমিটার ড্রেন রয়েছে, আর সিটি কর্পোরেশন এলাকার বাইরে খাল রয়েছে 3 কিলোমিটার দীর্ঘ। সময় সংবাদ, কুমিল্লা। লন্ডনে বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে কমিউনিটি কোয়েশ্চেন টাইম উইথ হাই কমিশনার শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম। কমিউনিটির সঙ্গে সরাসরি যুক্ত থেকে সমস্যা ও সম্ভাবনার কথা শোনার এই উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে প্রশংসিত হয়েছে। প্রশ্নোত্তর পর্বে কমিউনিটির পক্ষ থেকে বিভিন্ন দাবির পাশাপাশি নানা সমস্যার কথা তুলে ধরা হয়। হাই কমিশনার আবিদা ইসলাম অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে প্রশ্নের উত্তর দেন। বলেন, প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা এবং বাস্তবতার মাঝে সেতু বন্ধন তৈরিতে হাই কমিশন সব সময় পাশে থাকবে। অনেক সামাজিক সংগঠনের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, তাদের এই অসুবিধাগুলোর কথা আমরা জানতাম এবং সেটা নিয়ে আমরা ইতিমধ্যেই বাংলাদেশ সরকারের কাছে বিষয়টি তুলে ধরেছি। আমি কাউকে কোনো ফলস হোপ দিচ্ছি না, বাট যেটা হচ্ছে যে আমরা চেষ্টা করব আপনাদের, যেহেতু প্রত্যাশার মাত্রা অনেক বেশি, সেই প্রত্যাশার মাত্রা থেকে বাস্তবতার মাঝখানে কোথাও একটা যেতে। স্কটিশ পার্লামেন্টে ঈদুল আজহা উপলক্ষে অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান এই উৎসবকে ঘিরে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন এমএসপি, কূটনীতিক, ধর্মীয় নেতা ও সম্প্রদায়ের প্রতিনিধিরা। মুসলিম কাউন্সিল অব স্কটল্যান্ড ও গ্লাসগোর পাকিস্তান কনসুলেটের সহায়তায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়। গার্ডেন লবিতে অনুষ্ঠিত এই আয়োজনে স্কটল্যান্ডে মুসলিমদের অবদান এবং সাম্যের মূল্যবোধকে তুলে ধরা হয়। বাংলাদেশি বংশোদ্ভূত এমএসপি ফয়সল চৌধুরী বলেন, বৈচিত্র্য উদযাপন করে আরও সহনশীল স্কটল্যান্ড গড়ে তোলা সম্ভব। অনুষ্ঠানে সমর্থন জানিয়েছেন স্কটিশ পার্লামেন্টের বেশ কয়েকজন সদস্য ও কনসাল প্রতিনিধি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। যুক্তরাষ্ট্র যোগ দিলে বিপদ সবার, বললেন আরাকচি। ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনার আহ্বান বাংলাদেশের। নির্বাচনে সরকারের নিরপেক্ষতার আশা বিএনপির। সংস্কারে একমত না হওয়া বিষয়ে সিদ্ধান্ত হবে সংসদে। সংস্কারের আগে ভোট হলে দ্বিতীয় ফ্যাসিবাদের আশঙ্কা জামায়াতের। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়ের।